আসসালামু আলাইকুম। অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আমিনা মিস। আজ আমরা পঞ্চম অধ্যায়ের অনেকগুলো ক্লাস দেখিয়েছি, কিন্তু কারণ এই অধ্যায়ের অনেকগুলো অঙ্কই বিভিন্নভাবে থাকে, যার কারণে আমরা অনেকটা ক্লাস নিতে চেয়েছি এবং নিচ্ছি, যাতে তোমরা এই অধ্যায় থেকে অঙ্কগুলো পারো। কারণ বিভিন্নভাবে থাকে, আমাদের মেন বইয়ে কিন্তু একটা অঙ্কই ভালোভাবে দেওয়া নেই, যার জন্য কিন্তু বিভিন্ন বোর্ডে যেভাবে আসছে আমাদের পরীক্ষায় আসে গড় মুনাফা হার, কীভাবে নিট মুনাফা করতে হবে, কীভাবে পেব্যাক বিভিন্নভাবে এসে থাকে। সেইভাবে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা দেখছো এবং দেখবা। তাহলে আমরা আজ অঙ্ক দেখব কীভাবে নিট মুনাফা থেকে পেব্যাক নির্ণয় করতে হয়। দেখো, ফিনান্স ও ব্যাংকিং পঞ্চম অধ্যায়, এটা হলো আমাদের অধ্যায়ের নাম হলো মূলধন আয় ব্যয় প্রাক্কলন, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন নির্ণয়। ঠিক আছে, তো ওটা আমি লিখলাম না। আমরা একটা উদ্দীপক, যেহেতু একই ক্লাস আমরা বারবার করছি, জনাব সোহাগ যমুনা প্রকল্পে, একটা প্রকল্পেই তিনি দিচ্ছেন 5 লক্ষ টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করলেন। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। আগামী প্রাক্কলন করা হয় যথাক্রমে প্রথম বছরে 60,000, দ্বিতীয় বছরে 70,000, তৃতীয় বছরে 75,000, চতুর্থ বছরে 80,000 এবং পঞ্চম বছরে 85,000 টাকা। জনাব সোহাগ সরল রৈখিক পদ্ধতিতে প্রকল্পটির অবচয় ধার্য করেন। প্রশ্ন একটা হলো, এখানে আমাদের কিন্তু এটা আগামী বছরে যে প্রাক্কলন ছিল, এটা আমাদের নিট মুনাফা। এটা কি মুনাফা? নিট মুনাফা। আমাদের এখানে দেওয়া থাকবে যথাক্রমে নিট মুনাফা, প্রাপ্য নিট মুনাফা, প্রাপ্য নিট মুনাফা। এখন প্রশ্ন হলো, আমি কিন্তু এর আগে করিয়েছি ডাইরেক্ট পেব্যাক, তারপরে করিয়েছি যে কীভাবে গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। এখন আমরা শিখব যে নিট মুনাফা থাকলে কিভাবে পেব্যাক নির্ণয় করতে হবে। তবে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যদি প্রাপ্য নিট মুনাফা দেওয়া থাকে, আগে কিন্তু আমরা নিট মুনাফা বের করেছি, এখন কিন্তু আর নিট মুনাফা বের করতে হবে না। প্রশ্নে খেয়াল রাখবা যে এইখানে আয় আছে না নিট মুনাফা আছে। যদি আয় থাকে তাহলে সরাসরি গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। আর যদি এখানে প্রাপ্য নিট মুনাফা দেওয়া থাকে, আমাদের যদি বলা থাকে যে গড় মুনাফার হার নির্ণয় করো, তাহলে টপিকসগুলো আমরা ধাপে নিট মুনাফার পরের ধাপটুকু, যে ধাপটুকু ছিল সে ধাপটুকু করব। তো আমরা দেখি ক নম্বরে কি আছে। দেখো, মূলধন বাজেটিং প্রক্রিয়া কি? মূলধন বাজেটিং একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন অধিকাংশ সময় কিন্তু এটা পরীক্ষা আসে। সৃজনশীল 1 নম্বর কয়ের জন্য, 1 নম্বরের জন্য আমরা কতটুকু লিখব? জাস্ট পরীক্ষা কিন্তু এই জন্য আমি সৃজনশীল আকারেই লেখানোর চেষ্টা করি। তো আমরা এখানে লিখব ক নং প্রশ্নের উত্তর। ক নং প্রশ্নের উত্তর, মূলধন বাজেটিং একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ
সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। গ্রহণ করা হয়। এটি হলো আমাদের ক নম্বরের জন্য অনলি 1 মার্কের জন্য 1 লাইন, এবং 2 মার্কের জন্য আমরা যদি পণ্য বৈচিত্র্যায়ন কি, এক কথার উত্তর, যে পণ্য বৈচিত্র্যায়ন সম্পর্কে যে তথ্যটুকু থাকবে তার জন্য 3 লাইনের ব্যাখ্যা। তাহলে ক নম্বরে 1 লাইনের জন্য 1 মার্ক, খ নম্বরে 4 লাইনের জন্য 2 মার্ক। এখন প্রশ্ন হলো পণ্য বৈচিত্র্যায়ন কি? দেখো, পণ্য বৈচিত্র্যায়ন হচ্ছে একই ব্যবসায় বিভিন্ন প্রকার পণ্যের সমাহার ঘটিয়ে ঝুঁকি কমানোর ব্যবস্থাকেই পণ্যর বৈচিত্র্যায়ন বলে। একটা ব্যবসায় কিন্তু আমরা একাধিক পরিমাণ পণ্য রাখতে পারি, বিভিন্ন পণ্য রাখতে পারি, একটা জিনিস না, মানে হরেক রকম, যেটাকে বলা হয় হরেক রকমের পণ্য রাখতে পারি। তাই বলা হয়েছে যে একই ব্যবসায়ে বিভিন্ন পণ্যের সমাহার ঘটিয়ে ঝুঁকি কমানোর ব্যবস্থাকে পণ্যর বৈচিত্র্যায়ন বলা হয়। এখন এই পণ্য বৈচিত্র্যায়ন আসলে কিভাবে করব, কেন করব? ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত থাকে। তাই ব্যবসায়ে একটি পণ্যের দ্বারা যদি ক্ষতি হয়, অন্য পণ্যর দ্বারা সেটা পুষিয়ে নেওয়া সম্ভব। একটা ব্যবসায়ীতে একটা পণ্যের দ্বারা যদি ব্যবসায় ক্ষতি হয়, তাহলে যদি আমরা হরেক রকম জিনিস রাখি, তাহলে হরেক রকম জিনিস রাখলে একটার দ্বারা ক্ষতি হলে অন্যটার দ্বারা আমাদের মুনাফা পুষিয়ে নেওয়া যায়, ওই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায়। তাই একই একটি প্রতিষ্ঠানে বিভিন্ন পণ্যের সমাহার ঘটিয়ে ঝুঁকি কমানোর প্রয়োজন। তাই প্রত্যেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের বৈচিত্র্যায়ন করা একান্ত প্রয়োজন। ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে একই প্রতিষ্ঠানে বিভিন্ন পণ্যের সমাহার ঘটিয়ে ঝুঁকি কমানোর ব্যবস্থাকেই পণ্যের বৈচিত্র্যায়ন বলা হয়। মানে বৈচিত্র্যায়ন এইটাকেই বোঝানো হয়, একই ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিভিন্ন পণ্যের জিনিস থাকবে, যাতে একটা পণ্যের দ্বারা ক্ষতি হলেও অন্য পণ্যের দ্বারা মুনাফা দ্বারা আমাদের এই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়া সম্ভব। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন লিখছি না, দেখা যাক গ নম্বরের কথা বলি, যেহেতু অঙ্ক টপিকসগুলোই। যমুনা প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করো। একটা জিনিস খেয়াল রাখো যে এখানে আমাদের কিন্তু গড় নিট মুনাফা অলরেডি দেওয়া আছে, নিট মুনাফা দেওয়া আছে। তাহলে গড় মুনাফার হার নিচের 3টা টপিকস আছে, আমরা কিভাবে লিখব? দেখো, গ নম্বরটা আমরা লিখছি এখন। গ লিখবা দেওয়া আছে গড়, দেওয়া আছে প্রাপ্য নিট মুনাফা। প্রাপ্য নিট মুনাফা দেখো সিরিয়াল বা দেওয়া আছে, আমরা ওইটাই লিখব। প্রথমে দেওয়া আছে 60,000 টাকা, 70,000, 75,000, 80,000 এবং 85,000 টাকা। এখন এটা কিন্তু দেওয়া আছে আমাদের প্রাপ্য নিট মুনাফার পরিমাণ। এখন আমরা কি করব, এটাকে দ্বারা আমরা গড় নিট মুনাফা বের করব। সুতরাং গড় নিট মুনাফা সমান সমান এই প্রত্যেকটা আমরা এখন কি করব, ভাগ করব। এখানে লেখো 75,000, প্রত্যেকটা টাকায় আমরা লিখব 60,000 যোগ 70,000 যোগ 75,000 যোগ 80,000 যোগ 85,000। এখন তোমাদের কি করতে হবে,
এই 5 দ্বারা একে ভাগ করতে হবে। এখন প্রত্যেকটা যোগ করব, ঠিক আছে? প্রত্যেকটা যোগ করব। মনে করো 300 আমরা এখানে দিয়ে দিলাম। 60 একে দেখেন এগুলো 5 5 10, 10-এর কি 0, হাতে 1, 8 8 16 আর 1 17, 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 3,70,000 টাকাকে আমরা ভাগ করব 5 দিয়ে। তো আমরা ভাগ করে দেখি। 3,70,000 ভাগ 5, টোটাল আসছে 74,000 টাকা। 74,000 টাকা। এইটি আমরা লিখলাম গড় নিট মুনাফা। এখন কি করব? গড় বিনিয়োগ সমান সমান একটা সূত্র আছে, প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য বাই 2। দেখো আমাদের বিনিয়োগ কিন্তু দেওয়া আছে এখানে 5 লক্ষ টাকা। তাহলে লিখবো এখানে 5 লক্ষ টাকা বাই 2। তাহলে আমাদের 5 লক্ষ টাকা ভাগ করলে কত আসবে? 500-কে 500-র অর্ধেক, 5 লক্ষ টাকা 2,50,000 টাকা। 2,50,000 টাকা। এটা হলো আমাদের গড় বিনিয়োগ। তাহলে আমাদের নিট মুনাফা দেওয়া থাকলে 3টা ধাপ বের করতে হবে। সুতরাং গড় মুনাফার হার সমান সমান একটা সূত্র লিখবা, গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ গুণ 100। তাহলে দেখো এখানে টাকা ছিল আমাদের 74,000 টাকা বাই 2,50,000 গুণ 100। যে টাকা আসবে এটাই আমাদের গড় মুনাফা। তাহলে আমরা ভাগ করি এখন। 74,000 ভাগ 2,50,000 গুণ 100। তাহলে টোটাল আসছে আমাদের 29.6%। এটাই হলো আমাদের গড় মুনাফার হার। তাহলে তোমরা দেখো যে যদি নিট মুনাফা দেওয়া থাকে, গড় মুনাফার হার নির্ণয় করতে বলে, তাহলে আমাদের এই 3টা ধাপ, আগে গড় নিট মুনাফা বের করতে হবে, তারপরে গড় বিনিয়োগ, তারপরে গড় মুনাফার হার। এই গড় মুনাফার হার বের করার জন্য আমরা এইগুলো বের করে নিব। তাহলে আমাদের গড় মুনাফার হার বের করা শিখলাম। তারপরে দেখো যদি উদ্দীপকে দেওয়া থাকে প্রাপ্য নিট মুনাফার পরিমাণ, নিট মুনাফা যদি দেওয়া থাকে, এই নিট মুনাফা দিয়েই কিন্তু আমরা এই পেব্যাক নির্ণয় করব। কিন্তু সরাসরি এই নিট মুনাফা টাকা দিয়েই পেব্যাক করা যাবে না, কারণ এই নিট মুনাফার সাথে আমাদের অবচয় বের করে যোগ করতে হবে। যোগ করার পরে নগদ অন্তঃপ্রবাহ বের করতে হবে, কারণ নগদ অন্তঃপ্রবাহ ছাড়া কখনো পেব্যাক করা সম্ভব না। যদি এই নিট মুনাফা দিয়ে সরাসরি পেব্যাক করো তাহলে অঙ্ক ভুল হবে। তার জন্য আমাদের নিট মুনাফার সাথে পেব্যাক করতে হলে অবশ্যই অবচয় যোগ করতে হবে। তাহলে দেখি আমরা কি করা যাক। দেখো
আমরা পে ব্যাক নির্ণয় করব নিট মুনাফা দিয়ে কিভাবে পে ব্যাক করা সম্ভব। তাহলে দেখুন কিভাবে অঙ্ক করব। আমরা এখানে লিখব গণাঙ্ক প্রশ্নের উত্তর, তাহলে লিখব পে ব্যাক সময় নির্ণয় করা হলো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে শখটা এইভাবেই হবে। ছোট্ট একটা ঘর হবে, 5টা বছর যেহেতু আমাদের, 1 2 3 4 5। তাহলে দেখো আমরা এখানে লিখব বিবরণ পরিমাণ বছর 1, বছর 2, বছর 3, বছর 4, বছর 5। এখন আমরা কি করব, এই দেওয়া আছে যে নিট মুনাফা প্রশ্নে উদ্দীপকে দেওয়া থাকবে সেটা নিব। এইখানে লিখব নিট মুনাফা, প্রত্যেকটা যে বছরের টাকাগুলো আছে ওটা লিখব। 60,000 টাকা, 70,000 টাকা, 75,000 টাকা, তারপরে আছে 80,000 টাকা, তারপরে আছে দেখো 85,000 টাকা। এখন এই টাকার সাথে আমরা যোগ অবচয় যোগ করব। এখন প্রশ্ন থাকতে পারে অবচয় আমরা কোথায় পেলাম, নাই তো উদ্দীপকে। দেখো এখানে 5 লক্ষ টাকা আছে, অবচয় যদি উদ্দীপকে না থাকে তাহলে আমরা এই উদ্দীপকের যে 5 লক্ষ টাকা আছে বিনিয়োগকে বছর দ্বারা ভাগ করলে অবচয় পাওয়া যায়। আবারও বলি, বিনিয়োগকে বছর দ্বারা ভাগ করলে অবচয় পাওয়া যায়। 5 লক্ষ টাকা ভাগ বছর 5 লক্ষ টাকা, মানে আমরা বিনিয়োগকে বছর দ্বারা ভাগ করলে অবচয় পেয়ে যাচ্ছি। তাহলে 5 লাখকে যদি 5 দ্বারা ভাগ করি, প্রত্যেকটা অবচয় হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লাখ, প্রত্যেকটা বছরে আমরা 1 লক্ষ করে টাকা দিব। 1 লাখ, 1 লক্ষ করে টাকা দিলাম। এখন এগুলো কি করব, যোগ করব। ঠিক আছে, এইখানে আমি 1,60,000 টাকা, 1,70,000 টাকা, এইখানে আমি 1,75,000 টাকা, 1,80,000 টাকা, 1,85,000 টাকা। এখন কিন্তু আমাদের নগদ অন্তঃপ্রবাহ হয়ে গেছে। ঠিক আছে, এর নাম হবে নগদ অন্তঃপ্রবাহ। নগদ প্রবাহ লিখতে পারো, অন্তঃপ্রবাহ, নগদ অন্তঃপ্রবাহ। নগদ অন্তঃপ্রবাহ পেয়ে গেলাম আমরা। এই নগদ অন্তঃপ্রবাহ দিয়েই আমরা পেব্যাক করব, পেব্যাকের মেন টপিকসগুলো করব। তার জন্য ছক হবে কীভাবে দেখো, তিনটা ঘর হবে আমাদের। ঠিক আছে, এখানে লিখব বছর, নগদ আন্তঃপ্রবাহ, আর এখানে লিখবা ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। ঠিক আছে, নগদ অন্তঃপ্রবাহ হয়ে গেছে। এখন আমরা এখানে 0, 1, 2, 3, 4, 5 দিতে পারি। 0 মানে এখানে বোঝাচ্ছে আমাদের বিনিয়োগের টাকা। আমরা 0 দিয়ে শিখছি, তাহলে 0 দিয়ে শিখি। এখানে অন্য নিয়মও করা যায়, কিন্তু সেটা আমরা যাচ্ছি না।
সেটা নিয়মে যদি আমরা করি তাহলে 1 2 3 4 দিব, লাস্টের সূত্র ব্যবহার করে দিয়ে দেবো। ঠিক আছে, একইভাবে অন্য নিয়ম শিখি। নেক্সট আগে যেরকম আগে শিখছি ওটা না নিয়ে আমি আরেকটা পদ্ধতি দিচ্ছি, যেটা তোমাদের ভালো মনে হয় ওটা তোমরা করবা। 3 4 5 আমাদের প্রথম বছরে কত আছে দেখো, 1,60,000 টাকা, 1,70,000 টাকা, 1,75,000 টাকা। তারপর লিখবে 1,80,000 টাকা, 1,85,000 টাকা। ঠিক আছে, এখন এইখানে আমরা লিখবো 1,60,000 টাকা। এটার সাথে আমরা এটা কি করব, যোগ করব, ক্রমযোজিত যোগ করব। তখন আমাদের কীভাবে হবে দেখো, 1,60,000 যোগ 1,70,000 টাকা, 1,60,000 যোগ 1,70,000, তাহলে 3,30,000 টাকা। এখানে এইটা সোজা আমরা লিখব 3,30,000 টাকা। তারপরে দেখো 3,30,000-এর সাথে যোগ করব 1,75,000, 1,75,000 যোগ করলে আসে 5,05,000। এই টাকা সোজাই লিখব 5,05,000 টাকা। এই টাকার সাথে আবার যোগ করবো 1,80,000, 1,80,000 টাকা যোগ করলে আমরা পাবো 6,85,000 টাকা, 6,85,000 টাকা। এর সাথে আমরা যোগ করব 1,85,000 টাকা, যোগ করলে আমাদের আসবে 8,70,000 টাকা। এই নিয়মটাও সোজা, তবে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে আমাদের বিনিয়োগ ছিল 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা কোন বছরে আমাদের ফেরত আসছে, টোটাল টাকা ফেরত আসছে, এখানে আসছে 5,05,000 টাকা। বেশি হলে হবে না, কম হইতে হবে। তাহলে কস্ট টাকাটা আসছে আমাদের এটা 3,30,000। এই কস্টের পরবর্তী বছরটা হলো আমাদের ডি, মানে এই টাকা আমাদের 5 লক্ষ টাকা হইতে আরও ডিও আছে এই বছরে, তার পরবর্তী বছর। এবং এই কস্ট টাকার সোজায় যেটা আছে বছরটা, এইটা হবে আমাদের এ। একটা সূত্রের সাহায্যে কিন্তু আমরা অঙ্কটা করছি, আগের অঙ্ক থেকে অঙ্ক দুটো নিয়ম করছি, যেটা ভালো লাগে তোমাদের ওটা করবা। তাহলে আমরা লিখব সুতরাং পে ব্যাক সময় সমান সমান এ প্লাস NCO মাইনাস সি বাই ডি, NCO মাইনাস সি বাই ডি। এখানে আমাদের NCO মানে বিনিয়োগকে বোঝানো হচ্ছে, সি মানে কস্ট টাকাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে আমরা দেওয়া আছে পাশে লিখতে পারি যে এখানে লিখে দিই যে এ সমান সমান আমাদের বছরটা হচ্ছে কিন্তু 2 বছর, 2 বছর বলবো। NCO হচ্ছে NCO মানে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। আর সি হচ্ছে কস্ট 3,30,000 টাকা, 30,000 টাকা। আর ডিউ হচ্ছে আমাদের, ডিউ হচ্ছে তার পরবর্তী বছর 1,75,000 টাকা, 1,75,000 টাকা। এটি যদি আমরা লিখে নিই সবচেয়ে সহজ হবে। তাহলে আমরা লিখব 2 যোগ, এখানে লিখে দাও 5 লাখ মাইনাস 3,30,000, সবচেয়ে সহজ অঙ্ক এটা, 3,30,000। ঠিক আছে, নিচে লিখবে 1,75,000 টাকা। এখন ওটাকে ভাগ করব আমরা। ভাগ করলে যে অ্যান্সারটা, আগে বিয়োগ করে ভাগ করব, ভাগ করলে যে অ্যান্সারটা আসবে এটাই আমাদের অ্যান্সার। যেহেতু আমাদের নিচেই জায়গা নেই, উপরে লেখার চেষ্টা করছি। দেখো এই টাকাকে আমরা কি করব, বিয়োগ করব। 5 লাখ থেকে 3 লাখ, 5 লাখ ভাগ 3 লাখ, এই 5 লাখ থেকে 3,30,000 ভাগ করলে আমরা পাবো 1,70,000 বাই 75,000, 1,75,000। তাহলে আমরা পাবো 2,20,97। তাহলে আমরা পাবো
2.97 বছর। এটি হলো আমাদের পেব্যাক। পেব্যাক সময় 2.97 বছর। তারপরে 2-3 বছরের একটু কম সময় লাগবে, টাকা ফেরত আসছে। তাহলে আমরা পেব্যাক সময়টা কিভাবে নিট মুনাফা থাকলে পেব্যাক করতে হবে আমরা বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবে। আশা করি তোমরা এই পেব্যাক সময় গড় মুনাফার সময় গড় মুনাফা নির্ণয় করা, নগদ অন্তঃপ্রবাহ বের করা তোমরা বুঝতে পেরেছ। আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো নতুন অধ্যায় নিয়ে দেখা করব। তাহলে সবাই সাথে থাকবে। খোদা হাফেজ।